হাই এভরিওয়ান। এটা হচ্ছে মির্জা শায়নমুগ্ধ উপন্যাসের পর্ব সংখ্যা ৬৯। উপন্যাস মির্জা শায়নমুগ্ধ, লেখনীতে জান্নাতুল ফিরদাউস মিথিলা। এই উপন্যাসের আগের সকল পর্বগুলি আমার চ্যানেলেই রয়েছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। তো এদিক ওইদিক আর না কথা বাড়িয়ে আমি সোজাসুজি গল্পে আসছি। মস্তিষ্ক বলে তোকে মেরে ফেলি, মায়ের প্রতিশোধ বলে কথা, আর পাগলাটে মন বলে তুই শুধু আমার থাক, বিনিময়ে পুরো দুনিয়া গোল্লাই যাক। কণ্ঠে এক অদ্ভুত নিগূঢ়তা মুগ্ধের, চোখ দুটো প্রাণোচ্ছল, তামাকে পোড়া বাদামি ঠোঁট দুটো শুষ্কতাই জড়িয়েছে, জিভের সিক্ত ডগা ঠেলে আলতো করে ভিজে নিচ্ছে তা। হুট করে সুদর্শনের বুকটায় নেমেছে দুর্ভিক্ষের প্রখর খরা, যে খরা বোধ হয় অবসানের স্বাদ পাবে কেবলমাত্র মায়াবিনীর একমাত্র প্রত্যক্ষ দর্শনে। এক ফোঁটা পানির অভাবে তৃষ্ণার্ত বাঘহীন পক্ষী যেমন তীব্র খরায় ছটফটিয়ে ওঠে, ঠিক তেমনিভাবে যুবকের বুক পিঞ্জরের অভ্যন্তরে আটকে থাকা হৃদয় নামক অঙ্গটি ছটফটাচ্ছে, যেন সে কাঁপছে। রূঢ় মানবের অমন পাহাড়সম দেহটা কাঁপছে। আবারও তার অবচেতন বেহায়া মন ভীষণ বাজেভাবে মেয়েটাকে কাছে পেতে চাইছে, কিন্তু রূঢ় মানব যে খারাপের খোলসে আবৃত সুপুরুষ, ছোট্ট মেয়েটার সাথে হুটহাট নিষিদ্ধ কিছু করে ফেলার ভয়ে নিজেকে শাসিয়ে করেছে কাবু। দুহাতে সজোরে চাপড় বসাচ্ছে নিজের গালে, বরাবর নিজের অভ্যন্তরীণ পৌরস্য পশুটাকে শাঁসিয়ে আওড়াচ্ছে। ওহ ফাক, থাম থাম বলছি, সি ইজ স্টিল টু ইয়াং। ও তোর রূঢ়তা সহ্য করতে পারবে না। নিজের সাথেই দ্বন্দ্বে লিপ্ত মুগ্ধ, থামতে পারছে না কোনো মতেই। শারীরিক অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি করে উঠে পা বাড়ালো কক্ষ ছেড়ে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে। প্রতিমধ্যে নিজের মাথাটা শক্ত হাতে চাপড়াচ্ছে মুগ্ধ। শরীরের অভাব অনুভব করলো তীব্র নেশার। মেয়েটার মারাত্মক নেশা থেকে কিছুটা হলেও নিস্তার পাওয়া উচিত, নয়তো নিজ অজান্তেই হয়তো জোরপূর্বক করে বসবে অনেক কিছু। মাথার ওপর বইছে ঝর্ণা, ঝিরঝির শীতল পানির বেগ এসে ভিজিয়ে দিচ্ছে পারস্য সুন্দরীর দুধে আলতা গা। পানি তীব্র উপস্থিতিতে ধুয়ে মুছে যাচ্ছে রমণীর ক্রন্দনরত চোখ দুটো। অশ্রুরা সব নির্বিকারে গড়িয়ে যাচ্ছে পানির সক্ষতায়। রমণী কুজো হয়ে বসে আছে ওয়াশরুমের তকতকে টাইলসের মেঝেতে। রাত বাজে প্রায় 1:30। বাইরে এখনো ভারী তুষারপাত বইছে। তন্মধ্যে গ্রিজারের উষ্ণ জল ছাড়াই বরফ ঠান্ডা পানির নিচে বসে আছে সে। ক্ষণে ক্ষণে কাঁপছে তার ক্ষুদ্র তনু। তবে এ কম্পনের পেছনে আদেও পানির শীতলতা দায়ী, নাকি বুক ভরা চাপা আর্তনাদের? তা নিয়ে খোদ বড্ড শঙ্কায় আছে মানবী। তার ক্ষুদ্র হৃদয়খানা ভেঙে চুরমার হয়েছে আজ। পেল্লব মুখখানা দুহাঁটুর ভাঁজে লুকিয়ে রেখে বিড়বিড় করে উগরে দিচ্ছে নিজের চাপা কষ্টগুলো। কেন করলে এমনটা অ্যালেক্স, কেন করলে? কি করিনি আমি তোমার জন্য? সেই শুরু থেকে যখন যা বলেছিলে বিনা বাক্যে আমি তাই মেনেছি, তাই করেছি। বিলিয়েছি নিজের সর্বস্ব, রাতের পর রাত নিজের নৈতিকতা বিলিয়ে তোমার খুশি করেছি, কেবলমাত্র তোমাকে আপন করে পাবার লোভে। তাই বলে কি আমি বড্ড লোভী ছিলাম অ্যালেক্স? কি এমন কমতি ছিল আমার মধ্যে যা আমি বিনামূল্যে পূর্ণ করলো? এমনটাই যদি হওয়ার ছিল, তাহলে আমার সাথে এত বড় নাটক কেন করলে অ্যালেক্স, কেন করলে? চিৎকার দিচ্ছে হায়া, অতিরিক্ত কষ্টে হিতাহিত জ্ঞান হারিয়ে দুহাতে টানছে নিজের চুল। চোখ দুটো পানির বিপরীতে বুঝে রেখে অস্পষ্ট আওড়ালো, আই ওয়ান্ট ফরগিভ ইউ অ্যালেক্স। প্যালেসের নিচতলার প্রশস্ত করিডর দিয়ে ব্যস্ত পায়ে হাঁটছে এডুইন, হাতে তার একখানা ওয়াকি টকি। ফোনের ওপাশে কাকে যেন তীব্র ক্ষোভে ঝেড়ে বলছে, কি করছিস তোরা? একটা সামান্য কাজ দিয়েছি, তাও যদি ঠিকঠাক মতো করতে না পারিস, তাহলে তোদের বাঁচিয়ে রেখে লাভ কি বাস্টার্ডস? ওপাশে ব্যক্তিবর্গের প্রতিনিধির বাক্যলাপ শোনা যায়নি তেমন। এডুইন চোয়াল শক্ত করছে ক্রমশ। ক্ষুব্ধতায় গটগটি হাঁটা ধরল প্যালেসের সম্মুখ দুয়ারের পানে। রাজকীয় সিঁড়ির গায়ে কদম কেবল পড়ল তার, অমনি পেছন থেকে ভেসে এলো ভয়ার্ত সপ্তদশীর ঋণঋণে কণ্ঠ। এডুইন! থমকায় এডুইন, চামড়া গোটাই কপালে। রয়ে শুয়ে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই দৃশ্যমান হলো অদূরে দাঁড়িয়ে থাকা তটস্থ মাহিকে। তৎক্ষণাৎ কপালের ভাঁজগুলো আরও কিছুটা গাঢ় হলো গম্ভীর মানবের। দৃষ্টি যথাযথ নুইয়ে ফেলে গমগমে গলায় আওড়ালো, বলুন শিগ্নরা। শুকনো ঢোক গিলল মাহি। ক্ষুদ্র পা দুটো তার ধীরলয় এগেল সম্মুখে। দোটানাগ্রস্তের ন্যায় হাঁসফাঁস করছে সে। তার আদৃষ্টে বোধহয় বেশ খেয়াল করলো এডুইন। তড়িঘড়ি করে নজর ঘুরিয়ে এনে তাক করলো সম্মুখে। পর মুহূর্তেই গম্ভীর কণ্ঠে বলল, কিছু বলার থাকলে সোজাসুজি বলে ফেলুন মনস্টার শিগ্নরা, আমার তাড়া আছে, পেন্ট হাউসে যেতে হবে। আমিও যাব। কথার পিঠে এহেন এক অকপট উত্তর মোটেও আশা করেনি এডুইন। হতবম্বতায় ডুবল সে।
উদ্গ্রীব হয়ে তক্ষুনি পাল্টা প্রশ্ন ছুড়ল, কেন? সপ্তদশী অস্থিরতায় হাত কতলাচ্ছে অনবরত। নতমুখে পা দিয়েই খুঁড়ছে পায়ের নখ। লকলকে জীবের ডগায় কোনো মতে কথা সাজিয়ে মিনমিনিয়ে বলল, বিস্ট বলেছিল কিউটির সাথে দেখা করে যেন তাড়াতাড়ি পেন্ট হাউসেই ফিরে আসি। গম্ভীর হলো এডউইন। তার মুখাবয়বের অভিব্যক্তি ধরাছোঁয়ার বাইরে। মাহির কথা শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ব্যস্ত যুবক ব্যগ্রকণ্ঠে বলে ওঠে, ঠিক আছে চলুন। পেন্ট হাউসের সীমার চেম্বার, যা রোজদি কিংয়ের রেস্ট নেবার কক্ষ হিসেবে পরিচিত। কক্ষের দুয়ার আটকে রাখা ভেতর থেকে। দরজার বাইরে উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে আছে এডউইন সহ এক ঝাঁক প্রশিক্ষিত চিকিৎসক। অথচ রুর মানব দুয়ার খুলছে না। এডউইন বিচলিত হলো। কক্ষের দ্বার প্রান্তে অ্যাডজাস্ট করা সেন্সর সম্মুখে দাঁড়িয়ে মাথা নুইয়ে ফের অনুমতি চাইবার ভং ধরে আওড়ালো, মনস্টার প্লিজ ওপেন দ্য ডোর, আই থিঙ্ক ইউ নিড ট্রিটমেন্ট রাইট নাও। কক্ষ হতে টু শব্দটিও বেরোয়নি। এডউইন আশাহত হলেও হাল ছাড়ল না। ফের সামান্য গলা খাকারি দিয়ে সেন্সরের সম্মুখে ঘাড় ঝোঁকাতে ওপাশ থেকে কাঁচের স্লাইডিং দরজাটা শব্দহীন গতিতে খুলে গেল দুপাশ দিয়ে। এডউইন থামল। মুহূর্ত ব্যয়ে ত্রস্ত কদমে প্রবেশ করলো শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে। উদ্বিগ্নে চোখ দুটো তার আনমনের সামনে তাকাতেই দেখল অদূরের মখমলি ডিভানের কোলে দাম্ভিকতার সঙ্গে বসে আছে মনস্টার। দৈবাত শক্তিতে কেমন রূঢ়তার সঙ্গে বাঁকা হয়েছে তার ঘাড়। অত্যন্ত বিনিময়ের সাথে তৎক্ষণাৎ দৃষ্টি ঝোঁকায় এডউইন। নীরবে পা ঠেলে এগিয়ে আসে সম্মুখে। দৃষ্টি যুগল তীক্ষ্ণ হতেই দৃশ্যমান হলো মনস্টারের পায়ের কাছে অবহেলিত আকারে পড়ে আছে বেশ কিছু ব্যবহৃত সিরিঞ্জ, শূন্য কাচের শিশি। ফোঁস করে নিঃশ্বাস ফেলে এডউইন। ধীরলয়ে নিঃশব্দে হাঁটু গেড়ে বসল মেঝেতে। টেবিলের ওপর গা বাঁকিয়ে গড়িয়ে থাকা বক্স ট্রেতে একে একে মেঝে হতে তুলল সব। পরক্ষণে ঘাড় বাঁকিয়ে তাকালো অদূরের দুয়ার ঠেসে দাঁড়িয়ে থাকা চিকিৎসকদের পানে। চোখের বিচক্ষণে নীরব ইশারায় সকলকে ভেতরে ঢুকবার আদেশ দিয়ে ওঠে গম্ভীর পুরুষ। এহেন নীরব আদেশ পেয়ে কাঁপতে কাঁপতে কক্ষে প্রবেশ করেন ডাক্তারগণ, হাতে তাদের প্রয়োজনীয় সরঞ্জাম আদি। মাথা নুইয়ে রেখে কোনো মতে এগোচ্ছেন তারা। পদযুগলের গতিতে হুট করেই টান পড়ল ডিভানের অভিমুখে এসে। দুজন মধ্যবয়স্ক রাশিয়ান চিকিৎসক উদ্যত হলেন মনস্টারের ট্রিটমেন্ট করতে। হাতে থাকা ডক্টরস ব্যাগখানা টেবিলের ওপর রেখে গজ বের করলেন পরক্ষণে। কপোত্রয়ী হাতে তুলন নরম অংশ দিয়ে মনস্টারের ক্ষতস্থানে এগোতে গেলেই আচমকা বেচারা চিকিৎসকের পেট বরাবর ক্ষিপ্রতায় বসালো এক লাথি। এহেন অতর্কিত আক্রমণে তাল সামলাতে না পেরে বেচারা কেমন ছিটকে গিয়ে পড়ল কয়েক হাত দূরে। এডউইন হতভম্ব। ভরকানো দৃষ্টি আহত চিকিৎসকের পানে তাকাতেই কর্ণঘোরে ভেসে এলো রুর মানবের হিংস্র গর্জন। ইউ বাস্টার্ডস, ডোন্ট ইউ ডিয়ার টু টাচ মি, গেট লস্ট ফ্রম মাই আইসাইট। যুবকের এহেন হুঙ্কারে কাঁপন ধরে গেল বাদবাকি দক্ষ চিকিৎসকদের সর্বাঙ্গে। মনস্টারের মতিগতির ঠিক নেই। কখন না আবার তাকে ছোঁয়ার অপরাধে গা থেকে হাতরে আলাদা করে দেয় সকলের। ভয় ডরে তক্ষুনি বেচারা ছুটে পালালো কক্ষ থেকে। এদিকে এডউইন চিন্তিত। নিজ উদ্যোগে আগ বাড়িয়ে আরেকটু চেপে এলো বিষ্টের পায়ের কাছে। কণ্ঠ খাদে নামিয়ে ফের চিন্তিত গলায় শুধালো, আপনার ক্ষতটা ভীষণ গাঢ় মনস্টার, প্রচুর ব্লাড লস হচ্ছে। এক্ষুনি ক্ষততে স্টিচেস না পড়লে সমস্যা হতে পারে। মুখে চোখ দুটো বুজে রাখা, চোয়াল শক্ত, কণ্ঠে ধরেছে চিরবির ভাব। হোক, তাতে তোর বাপের কি? আই সেড গেট আউট বাস্টার্ড। কর্কশ যুবকের এরূপ পাল্টা তিরিক্ষে উত্তরে কথা থেমে গেল এডউইনের। ভারী হলো কণ্ঠনালী। কিয়তক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল বেপরোয়া উন্মাদ মাফিয়া বিস্টের পানে। মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে এডউইন আওড়াচ্ছে, এতটা ছন্ন ছাড়া কেন আপনি মনস্টার? আর কতদিন নিজের ক্ষতগুলো এভাবে উন্মুক্ত রাখবেন? আর কতদিন নিজেকে আবৃত করে রাখবেন এহেন শক্ত খোলসে? মনের কোণে উত্থাপিত বাক্যবাণে সঠিক উত্তর পায়নি এডউইন। কেবল ফেলল দীর্ঘ নিঃশ্বাস। রয়ে সে হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়াইছে। শরীর ঘুরিয়ে তক্ষুনি পা ঘোরালো উল্টো পথে। নিস্তব্ধ কক্ষ। মখমলি গোলাকার বিছানায় এপাশ ওপাশ করছে মাহি। চোখ ভর্তি ঘুমের অভাবে বিরক্ত সে। কিউটিকে নিয়ে এলেই পারত, বিনিময় না হয় আরও কখনো বকুনি হেত। এ আর নতুন কি? চোখ দুটো কুচকে রেখে ভাবছে মাহি। ঠিক তখনই ঘরের দরজায় শব্দ হলো ঠক ঠক। তক্ষুনি চোখ মেলে মাহি। গোছায় কপাল, এত রাতে আবার কে এলো? মানবীর ভাবনার ঘোরেই ফের টোকা পড়ল দরজার গায়ে। এবার আর বসে থাকলো না মাহি, চটজলদি নেমে এলো বিছানা হতে। দ্রুত কদমে দরজার কাছে এসে নব ঘোরালো উল্টো। দুয়ার খুলে সম্মুখে দৃষ্টিপাত করতেই রমণীর চোখ দুটো সামান্য কুচকে গেল আপনা আপনি। সন্দিগ্ধ কণ্ঠ ফুঁড়ে এড়োল, এডউইন আপনি?
নতমুখে দাঁড়িয়ে আছে এডউইন, গম্ভীর তার মুখাবয়ব। কোনোরূপ সময় নষ্ট না করে তক্ষণ গমগমে গলায় শুধালো, আই হ্যাভ আ রিকোয়েস্ট ফর ইউ মনস্টার সিগনোরা। কপালের চামড়ায় দগদগে ভাঁজ স্পষ্ট হলো সপ্তদশীর। খানিক গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো, কিসের রিকোয়েস্ট? এ পর্যায়ে খানিক সময় নিল এডউইন, ঢোক গিলল পরপর, কণ্ঠ খাদে নামিয়ে শুধায়, আপনি তো জানেন সিগনোরা, মনস্টারের ঘাড়ের গভীর ক্ষত হয়েছে, তবে মনস্টার ট্রিটমেন্ট করাতে চাচ্ছে না। এক্ষেত্রে আমার মনে হয় আপনি একটু তার আশেপাশে থাকলে। ওয়েট আ মিনিট, কী বলতে চাচ্ছেন আপনি এডউইন? তার ঘাড়ে ক্ষত হয়েছে সেটা তার ব্যাপার, এখানে আমি কেন তার কাছে যাব? সপ্তদেশীর এমন টুক পড়া বাক্যে চোয়াল শক্ত হলো এডউইনের। গম্ভীর্যতা বাড়ল মুখাবয়বের। সে কেমন শক্ত গলায় পরক্ষণেই শুধালো, ভুলে যাবেন না সিগনোরা, মনস্টারের ঘাড়ের ক্ষতটা আপনার জন্যই হয়েছে। অত্যন্ত কৃতজ্ঞতা স্বরূপেই না হয় চলুন, একবার নিজে থেকে তাকে বলে দেখুন ট্রিটমেন্ট নেওয়ার কথা। আমি শিওর সে আপনার কথা শুনবে। থমকায় মাহি, কণ্ঠস্বরে পড়ল টান। এডউইন তো ভুল কিছু বলেনি, লোকটার ঘাড়ের ক্ষতের জন্য অবশ্যই সে দায়ী। এরূপ আত্মপ্রলম্বিতে মাহির অপরাধবোধ বেড়ে গেল কয়েক গুণ। বুক ফুলিয়ে একখানা লম্বা নিঃশ্বাস টেনে আচমকা রাজি কণ্ঠে আওড়ালো, ঠিক আছে। নীরব কামরা, তার চেয়েও বেশি নীরব মুগ্ধ। চোখ দুটো বুজে রাখা তার, ঘাড় এলিয়ে রাখা ডিভানের কাঁধে, দাঁত খিচে শিগার ফুঁকছে রূঢ় মানব। এরই মধ্যে কক্ষের উন্মুক্ত দুয়ারপানে পা টিপে টিপে এসে দাঁড়ালো সপ্তদশী। অস্থিরতায় অনবরত কচলাচ্ছে নিজ মোলায়েম হাত দুটো। ভেতরে প্রবেশ করার অনুমতি চাইবার প্রয়াসে যেই না মুখ খুলবে, অমনি সম্মুখ থেকে ভেসে আসে রূঢ় মানবের হিংস্র গর্জন, ডোন্ট ইউ ডিয়ার বান্দির মেয়ে, আমার মাথা এখনও ঠান্ডা হয়নি, তাই এক্ষুনি আমার দু চোখের সামনে থেকে সরে যা, নয়তো আর 12 দিনের ধার ধরবো না আমি। আজকেই তোর কপালে আমি নামক শনি লাগিয়ে ছাড়বো বলে দিলাম। আতকে ওঠে মাহি, বিভ্রান্তিতে চোখ তুলে কপালে। রূঢ় মানব কী করে টের পেল তার উপস্থিতি? সে তো পাটি পেয়ে এসেছে, আওয়াজ হয়নি বিলকুল। তাহলে? সপ্তদশী শঙ্কিত নীরবে ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালো, আপনি আপনার ঘাড়ের ক্ষততে ট্রিটমেন্ট করতে দিচ্ছেন না কেন? দেখছেন না কতটা ব্লাড লস হচ্ছে? এতক্ষণে ঘাড় তুলে মুগ্ধ, নিখুঁত বাদামি চোখ দুটোর রক্তলাল দৃষ্টি হুট করেই তাক করলো অদূরে দাঁড়িয়ে থাকা মাহির পানে। কপাল কুঁচকে খ্যাক খ্যাক করে আওড়ালো, তাতে তোর কি? আমি বাঁচলেই তোর কি, আর মরলেই বা তোর কি? এখানে এসে এত আলগাপিড়ি দেখাতে হবে না বান্দির মেয়ে, দূরে যা। গাল ফোলায় সপ্তদশী, বিরক্তিতে পা ছোটাতে চাইলেও চলে যাবার উদ্দেশ্যে, তবে পরক্ষণে অভ্যন্তরীণ মানবিকতার কাণ্ডারি স্বভাব জেঁকে ধরল তাকে। যার সে মেয়েটা না চাইতেই পা রাখলো কক্ষে। এদিকে পুচকে মানবীর এমন ঔদ্ধত্য দেখে ভারী অবাক হলো মুগ্ধ। চোখ দুটো ক্ষীণ করে নিয়ে গমগমে গলায় শুধায়, কি রে, তুই ভিতরে ঢুকছিস কেন? প্রত্যুত্তর করেনি মাহি। নিজের সকল ভয়ডর এক অদৃশ্য পর্দার আড়ালে লুকে শক্ত করেছে মুখ। পায়ের গতি সচল রেখে বলে ওঠে, উঠুন, দ্রুত ট্রিটমেন্ট করতে দিন ডাক্তারদের। এ পর্যায়ে ঠোঁট ঠেলে বাঁকা হাসে মুগ্ধ। তার কর্ণগহ্বরে সপ্তদশীর বলা কোনো কথাই ঢোকেনি, উল্টো চোখ দুটি নেমেছে আচ্ছন্নতা, সেই ভয়ানক আচ্ছন্নতা যার সে বরাবরের ন্যায় উন্মাদ হয় বেপরোয়া যুবক। দৃষ্টি তার থমকেছে রমণীর হরিণী আক্ষিদয়। ধীরে ধীরে তা গড়িয়ে নামছে আটকাচ্ছে সরু নাকের লাল টুকটুকে ডগাটায়। তারপর আবারও গড়ালো রূঢ় মানবের নিগুড় দৃষ্টি। তা এবার থামলো মানবীর তিত্তির করে নড়তে থাকা গোলাপের পাপড়ি নেয় অধর যুগলের পানে। তৎক্ষণাৎ অচল হলো নির্দয় মাফিয়া বিশ্বের মস্তিষ্ক। অজান্তেই দ্রুত হলো হৃদস্পন্দন, কণ্ঠায় নেমেছে তীব্র খরা। একটুখানি সিক্ত হবার আশায় চাতকের ন্যায় উদ্গ্রীব মুগ্ধ। সূক্ষ্ম অধৈর্যের জিভ ঠেলে ভিজিয়ে নিল আলগোছে। ওদিকে মাহি এখনো বলেই যাচ্ছে, তবে এরই মধ্যে রূঢ় মানব আচমকা উঠে দাঁড়ালো বসা ছেড়ে। তক্ষুনি থেমে গেল মাহি। মুখাবয়ব থেকে এতক্ষণে গম্ভীর ভাবখানা তার মুহূর্তেই সরে গেল যেন। সর্বাঙ্গে নামলো ভয়ের ছাপ। নির্দয় মানবকে সম্মুখে এগোতে দেখে সেই ভয় যেন বেড়ে গেল আরও কয়েক গুণ। তৎক্ষণাৎ উল্টো ঘুরে চলে যেতে উদ্যত মাহি। ক্ষুদ্র কদমচোর একটুখানি সামনে আগাতেই আচমকা পেছন থেকে একজোড়া শক্তপোক্ত হাত এসে আঁকড়ে ধরে তার নরম বাঁকানো কটিদেশ। মুহূর্তে পায়ের গতিতে রূপ পড়ল মানবীর, কাঁপতে লাগলো সর্বাঙ্গ। মুগ্ধ হাসল মৃদু, এক হিচকা টানে সপ্তদশীকে টেনে এনে চেপে ধরল নিজ রুক্ষ বক্ষভাজের সনে। খাটটা সামান্য ঝুঁকিয়ে এনে মুখ নামালো মেয়েটার কানের কাছে, অতঃপর হিস হিসিয়ে আওড়ালো, বলেছিলাম না কাছে না আসতে বারণ করা সত্ত্বেও এলি কেন বান্দির মেয়ে? এবার তো অনেক কিছু করে বসবো আমি, আমায় থামাবে কে শুনি? শুকনো ঢোক গিলে মাহি, কাপত্রী কণ্ঠে মিনমিন স্বরে আওড়ালো, ইয়ে মানে আমি আসলে ইচ্ছে করে। সপ্তদশী বাক এলোমেলো, তা শুনেও না শোনার ভান ধরল মুগ্ধ।
দক্ষ হাতের কৌশলে তক্ষুনি নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করালো মেয়েটাকে। মাহি হতবম্ব। পরিস্থিতি সামলে ওঠার পূর্বেই আচমকা তার চিবুকে রুক্ষ আঙুল ঠেকায় মুগ্ধ। আঙুলের জোরে মাহির ক্ষুদ্র পেল্লম মুখখানায় সামান্য উঁচিয়ে কণ্ঠে ভারী দুষ্টু ছাপ ফুটিয়ে শুধালো, ও ফাক অফ। ওসব আসল নকলের হিসেবে না হয় পরে হবে হটি, বাট নাও কাম লেটস ডু সামথিং হটার। ঘৃণায় নাক মুখ চুক কুচকে গেল সপ্তদশীর। কণ্ঠে বাড়ল তেজ। দুহাতে তক্ষুনি রুর মানবের বুক ঠেলে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, সরুন অসভ্য লোক, ছাড়ুন আমায়। শুনল না মুগ্ধ, উল্টো কপট ভাবতে হলো নাটকীয়। চোখ দূরে বিভ্রম লেপটে মুখ নামিয়ে আনলো সামান্য। অতপর রয়ে সে বৃদ্ধা আঙুলখান আলতো করে ছুঁয়ে দিল মানবীর তীর তীর করে কাঁপতে থাকা ওষ্ঠপুটে। কণ্ঠে দুষ্টুমির প্রলেপ লেপে আওড়ালো, হে সিগনোরা, লুক ইয়োর লিপস আর টকিং। ভরকায় মাহি, ঠোঁট আবার কবে থেকে কথা বলে? বোকা মানবী বোকার ন্যায় অবধির ছাপ ফোটালো নিজ মুখভঙ্গিতে। সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করলো, মানে কিসব আবল তাবল কথা? ঠোঁট আবার কথা বলে নাকি? তৎক্ষণাৎ জিভের ডগায় গাল ঠেলল মুগ্ধ। খানিকক্ষণ নীরবে হেসে পরক্ষণে ফের আওড়ালো, বলছে তো, এই যে খেয়াল করে শোন, তো ঠোঁট দুটো কেমন ইগারলি ডাকছে আমায়, বারবার চিৎকার করে বলছে, কাম মিস্টার বিস্ট, প্লিজ বাইট পাস। লজ্জায় তখনই রাঙা হলো সপ্তদশীর ক্ষুদ্র মুখ। সহসা মুখ নামিয়ে নিল নিচে, দাঁতে দাঁত চেপে মুখ ঝামটি দিয়ে বলে ওঠে, যত সব ফাউল কথাবার্তা বলবেন না নির্লজ্জ লোক আপনি। বাকিটা শেষ করবার ফুরসত দেয়নি রুর মানব। তার আগেই নিজের উদ্যোগে আঙুল ঢুকিয়েছে সপ্তদশীর নরম চুলের গোছায়। সে তার মৃদু চাপ বসিয়ে মেয়েটার ক্ষুদ্র মুখখানা ফের উঁচিয়ে তুলে উদ্যোগে নিজের রক্ষ অধর যুগল দিয়ে আঁকড়ে ধরেছে মাহির তীর তীর করে কাঁপতে থাকা নরম ওষ্ঠপুট। চোখের পলকে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনায় হতভম্ব মাহি। মানবের অবাধ স্পর্শে কাঁপছে তার ক্ষুদ্র তনু, অথচ রুর মানবের সেদিকে হুঁশ নেই। সে আজ উন্মত্ত, বেপরোয়ার ন্যায় টানছে রমণীর পাতলা অধর যুগল। সে কি আগ্রাসী ভাব তার, যেন আজন্মের তৃষ্ণা মেটাতে ব্যস্ত সে। মাহি কাঁপছে, দুহাতে যতটা সম্ভব দূরে ঠেলে দিতে চাইছে লোকটাকে, তবে বালাইশাট পাহাড় সম মানুষটা নড়লও না এক পা। মাহি এবার ডুকরে ওঠে। চোখ জোড়া নীরবে অশ্রু ঝরাতেই রুর মানব তক্ষুনি চোখ খুলে চাইল। চরম বিরক্তিতে অতিষ্ঠ হয়ে সঙ্গে সঙ্গে ছেড়ে দিল মানবের ওষ্ঠপুট। পরক্ষণে হুট করে শক্ত হাতে অমসৃণ থাবায় আঁকড়ে ধরল মাহির নরম চোয়াল। চোখ দুটোতে আগুন লেপটে চোয়াল শক্ত করে হিসিসি আওড়ালো, খবরদার বান্দির মেয়ে, আজকে যা কিছু হয়ে যাক, তুই যদি জ্ঞান হারিয়েছিস দেন আই সোয়ার আমি তোকে নিজ হাতে জবাই করব, মাইন্ড ইট। ভয়ে তটস্থ মাহি কেঁপে কেঁপে উঠছে বারবার। এরই মধ্যে মুগ্ধ ফের বিকট শব্দ দিল এক ধমক, এই দারবাটারি, কান্না থামা। সহসায় নিজের উগড়ে পড়া কান্নাগুলো গলা টিপে থামিয়ে দেয় মাহি। যুবকের ভেতরে জমে থাকা হাহাকারকে কোনো মতো সংবরণ করে দম খিচে দাঁড়িয়ে রইল বোকা মানবী। অপরদিকে রুর মানব দৃষ্টি কমে আরও দুর্বাধ্য বেপরোয়া হলো যেন। এক পা এগিয়ে এসে তক্ষণে নিঃশব্দে দুহাতে আবদ্ধ করল সপ্তদশীর কোমল কোটিদেশ। মুহূর্তেই এক অনায়াসে টানে রমণীর তুলোর ন্যায় হালকা দেহখানিকে কোলে তুলে নিল মাফিয়া বেস্ট। এহেন আকস্মিক ঘটনায় আতকে কেঁপে ওঠে মাহির ক্ষুদ্র তনু। ভারসাম্য হারিয়ে পড়ে যাবার ভয়ে বেভুলা মানবী বোধবুদ্ধি হারিয়ে স্বতঃস্ফূর্তভাবে দুপা দিয়ে জড়িয়ে ধরল বলিষ্ঠ পুরুষের ভি শেপড মেদহীন সুঠাম কোটিদেশ। মোলায়েম হাত দুটো তার নিজ অজান্তেই আঁকড়ে ধরল রুর মানবের প্রশস্ত কাঁধ। এদিকে মানবীর এহেন কাণ্ড দেখে নির্দয় মানবের অধর কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক তীর্যক পরিতৃপ্তি হাসি। দুহাতের দৃঢ় বন্ধনে মাহিকে নিজের আরও সন্নিকটে টেনে এনে সে স্থির দৃষ্টিতে তাকালো মেয়েটার কপোত্রয়ী মুখশ্রীর দিকে। ভয়ত চোখ দুটোতে নিজের গভীর দৃষ্টি নিক্ষেপ করে যুবক আচমকা চোখ টিপে বসল। মাহি হতবাক। কঞ্চিত দৃষ্টি মানবের পানে তাকাতেই ফের তার নরম তুলতুলে অধরজোড়ার ওপর আক্রমণ বসল মুগ্ধের রুক্ষ ওষ্ঠপুটের। আগ্রাসী গভীর চুম্বনে লিপ্ত হয়েছে রুর মানব। আবেশে বুঝেছে দু চোখ। মেয়েটাকে কোলে নিয়ে সম্মুখের দেয়ালের পানে এগোচ্ছে রুর মানব। বেপরোয়া উন্মত্ততায় মানবের মসৃণ পিঠখানা আচমকা ঠেসে ধরল কাচের স্বচ্ছ দেয়ালে। তার রুক্ষ হাতের অবাধ্য স্পর্শ ধীরে ধীরে ছুঁয়ে দিচ্ছে রমণীর মসৃণ কাঁধ। মাহির অস্থিরতা বাড়ছে ক্রমশ। না চাইতেও ক্ষুদ্র বদনে নামছে পরিবর্তন। কুপকাত হচ্ছে রুর মানবের প্রতিটি আগ্রাসী স্পর্শে। মুগ্ধ ব্যস্ত গভীর চুম্বনে মত্ত থেকে আচমকা ভীষণ রূঢ়তার সঙ্গে এক টানে মানবীর পরনের জামাটার কাঁধের অংশ ছিঁড়ে ফেলে। মাহি সম্বিত ফিরল এবার। তৎক্ষণাৎ মুচড়ে ওঠে তার সর্বাঙ্গ। অনিষ্টের ভয়ে ফোপানোর শব্দ বাড়লেও থামছে না মুগ্ধ।
ধীরে ধীরে মেয়েটার অধর ছেড়ে দিয়ে আলগোছে মুখ ঢোবালো মানবীর রাজহংসী ন্যায় মসৃণ কণ্ঠায়। মুহূর্তে সিদ্ধারাবে এক শীতল স্রোত বয়ে গেল মাহির। নিঃশ্বাস হলো ভারী। রুরমানবের ধারালো দাঁতের রুক্ষ স্পর্শে কুপকাত মেয়েটার কণ্ঠা বোধহয় ছিঁড়ে যাচ্ছে চামড়া। ব্যথায় কুঁচকে যাচ্ছে মাহির চোখ মুখ। কান্নার বেগ বাড়ছে, বই কমছে না তার। এদিকে উদ্বিগ্ন এডউইন মনস্টারের চিন্তায় হাঁসফাঁস করতে করতে আচমকা এসে দাঁড়ালো রুরমানবের কক্ষের দুয়ারে। আনমনে কিছু একটা বলতে যাবার উদ্দেশ্যে দৃষ্টি উঁচাতেই দুই কপোতিকে অমন বেগতিক মুহূর্তে লিপ্ত দেখে হোঁচট খেল এডউইন। দৃষ্টি হলো বিস্ফারিত। তৎক্ষণাৎ জিভে দাঁত বসিয়ে সরে গেল দুয়ার হতে। দেয়ালের ওপাশে পিঠ থেকে হতবুদ্ধির ন্যায় অস্পষ্ট কণ্ঠে বিড়বিড়িয়ে আওড়ালো, হোলি কাউ, আমি তো আপনাকে সির্ফ মনস্টারকে কনভিন্স করতে পাঠিয়েছিলাম সিগনোরা। তবে কনভিন্স যে এইভাবে করবেন তা তো আমার ধারণাতেও ছিল না। মানবীর মসৃণ কণ্ঠায় এখনো ডুবে আছে রুরমানবের মুখ। সেথায় আর কোনো অংশে কামড় বসাতে বাকি রাখেনি তার রুক্ষ ধারালো দাঁত। সপ্তদশী এবার কেবল গোঙাচ্ছে, কাঁদতে কাঁদতে ভেঙেছে কণ্ঠস্বর। দুর্বল হাতদ্রুতা ধীরে ধীরে উঠে এসছে মানবীর প্রশস্ত কাঁধে। গড়াতে গড়াতে আচমকা তাদের ঠাঁই হলো মুগ্ধের ঘাড়ের পিঠে। এরই মধ্যে মুগ্ধ করে বসলো আরেক কাণ্ড। বেপরোয়ার ন্যায় মেয়েটার ঘাড়ের কাছে আচমকা রূঢ়তার সঙ্গে বসিয়ে দিল নিজ দাঁত। অমন ব্যথায় আঁতকে ওঠে মাহি। দিন দুনিয়া ভুলে চিৎকার দিয়ে ওঠে মানবী। ভুলবশত আচানক খামচে ধরে মানবের ঘাড়। সহসা ঘাড়ের ব্যথায় দাঁত খিচে নেয় মুগ্ধ। তড়িঘড়ি করে মাহির কণ্ঠা হতে মুখ তুলে এক হাতে চেপে ধরে নিজে ঘাড়। মুহূর্তে হাতে পরশ পায় তরল কিছু, অর্থাৎ তার দগদগে ক্ষত ফের অবলীলায় গড়াচ্ছে লৌহ। ব্যথায় মুগ্ধ কেমন চিরবিড়িয়ে ওঠে। ইউ বিচ, হোয়াট দ্য ফাক ইউ হ্যাভ ডান, ও গড। বলতে বলতেই এক ঝটকায় মেয়েটাকে কোল থেকে নামিয়ে দেয় মুগ্ধ। কুচকানো মুখে দাঁতে দাঁত চেপে সহ্য করে ঘাড়ের ব্যথাটুকু। এদিকে মাহি হেঁচকি তুলেছে অনবরত, দুহাতে আঁকড়ে রেখেছে নিজ কণ্ঠা। রুরমানব কেমন চিরবির করতে করতে তক্ষুনি বেডের কাছে এগিয়ে এসে দাঁড়ালো। সেটাই অবহেলায় পড়ে থাকা ওভারকোটটা তুলে এনে ছুঁড়ে দিল মাহির দিকে। বজ্রকণ্ঠে আওড়ালো, গায়ে এটা জড়া। কন্দনরত রমণী সঙ্গে সঙ্গে ক্যাচ ধরেনি ওভারকোটটা, ফলে ওভারকোটের স্থান হয়েছে তার পায়ের কাছে। হেঁচকি তুলতে তুলতে সময় নিয়ে কোটটা তুলে গায়ে জড়ায় মাহি। তা আর দৃষ্টি পরক করে কঠিন গলায় হুঙ্কার ছড়ে মুগ্ধ। এডউইন! তড়িঘড়ি করে ছুটে আসে এডউইন। হতচকিত দৃষ্টি রুরমানবের পানে তাকাতেই আটকে ওঠে সে। মুগ্ধ এক হাতে চেপে রেখেছে নিজ ঘাড়। অবলীলা সেখান থেকে গড়াচ্ছে লহু, চুইয়ে পড়ছে কাঁদবে। মানবের চোখ মুখে ব্যথাতুর ছাপ স্পষ্ট। মুগ্ধ তখন ফের গর্জে বলে ওঠে, কল দ্য ডক্টরস ফাস্ট। সদ্যমতো ওপর নিচে মাথা না থাকায় এডউইন তক্ষুনি ছুটে যায় হুকুম তামিলের উদ্দেশ্যে। তার প্রস্থান ঘটতেই মাহির পানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে মুগ্ধ। চোয়ালের পিছি টান টান করে কটমট কণ্ঠে চিরবিড়িয়ে আওড়ালো, জানোয়ারের বাচ্চা একটা, সব কিছুতে কুফা না লাগালে হয় না ওর। আমার জীবনের যৌবন নষ্ট করার জন্য ওত পেতে থাকে বেয়াদবটায়। যেদিন সুবিধা মতো ধরবো না সেদিন একেবারে আধমরা করে ফেলবো বান্ধির মেয়ে তোকে। কর্মবিরতিতে 5 জন ডক্টর মাত্রই শেষ করেছে রুরমানবেরটা 4টে স্টিচেস। ঘাড়ের পিঠে মোটা একখানা ব্যান্ডেজ বসেছে মুগ্ধের। বলা হয়েছে আরাম করতে, অথচ রুরমানব কি আর তা শোনে? ডাক্তারগণ বেরোতেই কাউচে বসে থাকা মাহি উদ্যত হলো চলে যেতে। গুনে গুনে 2 থেকে 3 কদম সম্মুখে এগোতেই আচানক ঘরের দরজাটা আটকে গেল পুরোপুরি। মাহি থমকায়। তক্ষুনি নজর ঘুরিয়ে তাকায় মুগ্ধের পানে। সুদর্শন তীক্ষ্ণ দৃষ্টে তাকিয়ে আছে। এক হাঁটু উঁচিয়ে রাখা তার, সে তাই ভর দিয়ে রাখা ডান হাত। বাঁ হাতের তর্জনে উঁচিয়ে মেয়েটাকে ইশারায় কাছে রাখে মুগ্ধ। মাহি যেতে নারাজ, দুধারে মাথা নাড়ায় পিছিয়ে কদম। মুগ্ধ তৎক্ষণাৎ অধরে দাঁত বসালো, চল শক্ত করে থমকে বলল, তুই আসবি নাকি আমি কাছে এসে তোর ঘাত টেনে আনবো, কোনটা? অনিচ্ছা সত্ত্বেও পা বাড়ায় মাহি। নতমুখে বিছানার ধারে এগিয়ে এসে দাঁড়াতেই আচমকা কবজি সঞ্জিতে টান পড়ল তার। দোদুল্যমান টানে পরমুহূর্তে নিজেকে আবিষ্কার করলো মখমলে বিছানার ডুবন্ত কোলে। তড়াক আঁতকে ওঠে মাহি। উঠে যাবার প্রয়াস চালাতেই আবদ্ধ হয় রুরমানবের দৃঢ় বাহুবন্ধনে। তক্ষুনি মেজাজ চটল মেয়েটার। মুখ ছামটি দিয়ে বলে ওঠে, ছাড়ুন আমায়। শুনেনি মুগ্ধ, উল্টো বাহুবন্ধনী জোর বাড়িয়ে মেয়েটাকে টেনে আনলো বড্ড কাছে। আলতো করে মানবের ক্ষুদ্র মাথাটা সযত্নে তুলে রাখলো নরম বালিশের কোলে। অতঃপর কোনোরূপ বলা করা ছাড়াই মেয়েটাকে জড়িয়ে ধরল 2 হাতে। এদিকে তার এহেন উৎপটাং কর্মকাণ্ডে হতবম্ব হতে গিয়েও হয়নি মাহি। কিছু বুঝে ওঠার পূর্বেই রুরমানবের বলিষ্ঠ বড়সড় পা এসে গা জড়িয়ে ধরে তার।
তক্ষুনি হাঁসফাঁস করতে করতে চেঁচিয়ে ওঠে মাহি। ইয়া আল্লাহ, এটা পা নাকি আস্ত বট গাছ? পা সরান আপনার, আল্লাহ গো, আমার দম বন্ধ হয়ে আসছে। থতমত খেয়ে বসল মুগ্ধ। তরিত ঘাড় বাঁকিয়ে কুঞ্চিত দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। পরক্ষণে গোমরা মুখে সরিয়ে নিল নিজ পা। স্বস্তিতে এতক্ষণে বুক ফুলিয়ে নিঃশ্বাস টানল মাহি। হাঁপাতে হাঁপাতে চোখ দুটো বুজে নিতেই ফের বুকের উপর অনুভব করলো এক পাহাড় সমভার। তরাক চোখ কুচকে কাঁচতে লাগলো রমণী। কাঁচতে কাঁচতে আওড়ালো, আল্লাহ, আবার কি এটা? এবার চোয়াল শক্ত করলো মুগ্ধ। জিভের ডগা বেশ কটা গালি এলেও সেগুলো আলগোছে হজম করে নিল রুরমানব। শক্ত কণ্ঠে শুধালো, তোর সমস্যা কি বাঁদির মেয়ে? একটা সামান্য হাতের ভারও সহ্য হচ্ছে না তোর? তৎক্ষণাৎ চোখ খোলে মাহি। ঘাড় বাঁকিয়ে ঝাঁঝালো কণ্ঠ বলে ওঠে, আপনার এগুলো হাত নাকি রেল লাইনের মোটা মোটা লোহা? এত ভারী কেন? আবার বলেন ভার সহ্য করতে পারি না। বলি, আমাকে কি আপনার মতো দৈত্য মনে হয়? আকাশ ভেঙে পড়ল মুগ্ধের ওপর। মুখাভাবে লেপটে গেল হতবম্বতার ছাপ। হতবম্ব কণ্ঠ ফুরে অস্পষ্টে বেরোলো, আমি দৈত্য? মুখ ভেঙচি কেটে বসে মাহি। দিদি বিরক্ত কণ্ঠে বলে, তা নয় তো কি, এমন বড় সড়ো মানুষদের তো দৈত্যই বলে, তাই না? কি উঁচু মাথা, তাকাতে গেলে ঘাড় ভেঙে যায়। মানবী নিষ্পাপ স্বীকারোক্তিতে আচমকা ঠোঁট পিষে হাসলে মুগ্ধ। আলগোছে হাত উঁচি আনলো মেয়েটার মাথার ওপর। সে তাই আলতো করে বিলি কেটে দিতে দিতে শুধালো, ঘুমা। লোকটার সাথে একই বিছানায় ঘুমাতে নারাজ মাহি। নাক মুখ কুচকে বলে ওঠে, আমি ঘুমাবো না। সহসা কপাল গোছালো মুগ্ধ। পরক্ষণে ঠোঁটের কোণে দুষ্টু হাসির রেশ টেনে মেয়েটার উদরে ছোঁয়ালো হাত। কণ্ঠে শিশলাত্মক ভাব নিয়ে শুধালো, ওকে ফাইন বেব, তাহলে চল দুজনে মিলে হ্যাঙ্কি প্যাঙ্কি করি। তাপমাত্রা বাড়িয়ে দিই ঘরে, তারপর ক্লান্ত হয়ে গেলে না হয় একসঙ্গে ঘুমিয়ে পড়বো। ওকে? আজকের পর্বটা এখান অবধি রাখলাম। পরের পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। ততক্ষণের জন্য বাসে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। যদি কোনো ভুল থাকে ধরিয়ে দেবেন। ততক্ষণের জন্য টাটা।